মাধ্যমিকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কিভাবে লিখলে পুরো নাম্বার পাওয়া যায় তাই ভিডিওটিতে আলোচিত হয়েছে। 2020 সালে ম্যাথামেটিক্সের সংক্ষিপ্ত উত্তর ধর্মী যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। প্রশ্নটি তোমরা দেখে নিয়েছো, এবার উত্তরগুলো কিভাবে লিখলে ফুল মার্কস পাওয়া যাবে সেটি নিয়ে আমি বলছি। সেটি আমি একটি মডেল অ্যান্সার তৈরি করে নিচ্ছি। প্রথমে কোশ্চেন 4-1 কি বলা হয়েছে, কোনো আসল ও তার 5 বছরের বার্ষিক স্ববৃদ্ধিমূলক অনুপাত এত হলে বার্ষিক সরস্বতী হার নির্ণয় করো। তাহলে ধরি আসল সমান হচ্ছে 5x টাকা এবং স্ববৃদ্ধি মূল সমান হবে 6x টাকা, কারণ 5:6 অনুপাত বলা আছে। অতএব দেখো এখানে, তাহলে এখানে কি পাচ্ছি আমি, এখানে আসল p সমান হচ্ছে 5x টাকা, স্ববৃদ্ধি মূল মানে হচ্ছে আসল প্লাস সুদ, অতএব সুদ মোট সুদ আই কত পাবো, স্ববৃদ্ধি মূল থেকে আসলটা বিয়োগ করে দেবো, তাহলে 6x মাইনাস 5x ইকুয়াল টু x টাকা। এটা পেলাম আসল। সময় পেয়ে গেলাম আমি কত, সময় t সমান আমার বলা আছে 5 বছর। তাহলে আমাকে বার্ষিক সরল সুদের হার বের করতে হবে। বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার আর ইকুয়াল টু কত, এটা আমার বের করতে হবে। আমরা একটা সূত্র সবসময় মনে রাখবো, সেটা হচ্ছে আই ইকুয়াল টু, আমরা জানি যে আই ইকুয়াল টু PRT বাই 100। আর আমাকে কি বের করতে হবে, আর বের করতে হবে। আর ইকুয়াল টু আমি বলতে পারি 100I বাই PT। একটি আমি সূত্র মনে রাখতে বলছি, এই আই ইকুয়াল টু PRT বাই 100, এটা দিয়ে সব অঙ্ক হয়ে যাবে। সরল সুদের সমস্ত অঙ্ক একটা সূত্র দিয়ে হবে। তাহলে এবার মানটা বসিয়ে দিই। তাহলে 100I এর মানটা বসিয়ে দিচ্ছি। আই হচ্ছে x বাই p, 5x ইন্টু t হচ্ছে 5, কাটাকাটি করে নিয়ে x কেটে গেল, 5 20 100, 5 4 20 4। অতএব নির্ণেয় বার্ষিক সুদের হার, অতএব নির্ণেয় বার্ষিক সরল সুদের হার ইকুয়াল হয়ে গেল 4%। অ্যান্সার আশা করছি বোঝা গেছে। নেক্সট কোশ্চেন আমি চলে আসছি। এইভাবে উত্তর লিখতে হবে। 1 নম্বরের কোশ্চেন MCQ, সত্য মিথ্যা বা শূন্যস্থান পূরণ, ওগুলোর ক্ষেত্রে কিন্তু উত্তর ঠিক থাকলে ফুল মার্কস পাওয়া যায়। কিন্তু এই 2 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে অবশ্যই কষে দেখাতে হবে, না কষে দেখালে কিন্তু নাম্বার বাদ যাবে। 2 থাকলে 1 পাওয়া যাবে। সেই জন্য আমি মডেল হিসাবে এগুলো করে দেওয়ার চেষ্টা করছি। 2 নম্বর কোশ্চেন কি বলেছে, বলছে এ এবং বি ব্যবসা শুরু করছে এত টাকা দিয়ে, এ মূলধন এত, লভ্যাংশ এত, তাহলে বি এর মূলধন কত। তাহলে মোট লাভ সমান, দেখো মোট লাভ সমান কত, মোট লাভ সমান হচ্ছে 1050 টাকা। এর লাভ কত, এর লভ্যাংশ হচ্ছে বলা হয়েছে দেখো 630 টাকা। তাহলে মোট লাভ হয়েছে এটা, বি এর লভ্যাংশ পেয়ে যাবো। বি এর লভ্যাংশ সমান হবে কত, 1050 মাইনাস 630 ইকুয়াল হচ্ছে 420 টাকা। আর বলা হয়েছে কি, এর মূলধন বলা আছে 900 টাকা, তাহলে বি এর মূলধন, তাহলে আমরা জানি কি হবে, মূলধনের মধ্যে ভাগ হয়। তাহলে যে প্রশ্নানুসারে একেবারে করে দিচ্ছি আমি, করে দিচ্ছি প্রশ্নানুসারে এর মূলধন, মানে মূলধন অনুপাত করছি বাই বি এর মূলধন, এই মূলধনের অনুপাতে লভ্যাংশ ভাগ হবে। তাহলে লভ্যাংশটা কত হয়ে যাবে, 630 বাই 420। আর দেখো এর মূলধনটা আমার বলে দেওয়া আছে, এর মূলধন কত বলা আছে, বলছে 900 টাকা। তাহলে 900 বাই হচ্ছে বি এর মূলধন সমান, এটা কাটাকাটি করে ফেলছি আমি, 42 21 2 42, 21 3 63, মানে হলো 3 এর 2। অতএব একেবারে এখানে কাটাকাটি যদি আমি করে ফেলি,
300 হয়ে গেল 200, তাহলে বি এর মূলধন সমান কত পেয়ে গেলাম, কোনাকুনি গুণ করলে আমার উত্তর চলে এলো। বি এর মূলধন সমান হচ্ছে 600 টাকা, অ্যান্সার। কারণ মূলধন অনুপাতে লভ্যাংশ ভাগ হয়, লভ্যাংশ থেকে আলাদা একটি অঙ্ক, তাহলে উত্তর হয়ে গেল 600 টাকা। বোঝা গেছে। নেক্সট কোশ্চেন আমি চলে আসছি। এটি হচ্ছে একটি ভেদের অঙ্ক, খুব সহজ অঙ্ক। দেখো কি আছে দেখে দিচ্ছি আমি। বলা আছে যে x is to x versus y, আর বলা আছে y versus z, আর বলা আছে z versus x। এটা হলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করতে হবে। তো এখানে দেখো, এখান থেকে x1 যখনই ভেদ ধ্রুবকটা আমি তুলে দিই, ভেদের চিহ্নটা যখন তুলে দেবো, সমান চিহ্ন দেবো, তখনই ভেদ ধ্রুবক যেটা গুণ হয়ে যাবে k1 y, y সমান হয়ে যাবে k2 z, সিমিলার ভাবে, এবং z সমান হয়ে যাবে k3 x। এখানে অবশ্যই লিখতে হবে যেখানে k1 k2 k3 অশূন্য ভেদ ধ্রুবক। এই কথাটি খুব গুরুত্বপূর্ণ, এটি না বললে কিন্তু 1 নাম্বার বাদ চলে যেতে পারে। তাহলে এটা 1 নাম্বার আমি নাম দিয়ে দিই, এটা 2 নাম্বার নাম দিয়ে দিই, এটা 3 নাম্বার নাম দিয়ে দিলাম। আর 1 2 আর 3 মাল্টিপ্লাই করে দিচ্ছি, 1 × 2 × 3 করে দিচ্ছি। কি পাচ্ছি দেখো, লেফট হ্যান্ড সাইড গুলো কত আসছে x y z, তখন রাইট হ্যান্ড সাইডে কত আসছে k1 k2 k3 x y z। অর্থাৎ x y z নট ইকুয়াল টু 0, x y গুলো আমার ক্যান্সেল হয়ে যাবে, অতএব আর কি পেয়ে যাবো k1 k2 k3 সমান 1। অর্থাৎ তাহলে আমি কি পেয়ে গেলাম, অর্থাৎ ভেদ ধ্রুবক তিনটির গুণফল ইকুয়াল টু 1, অ্যান্সার। আশা করছি বোঝা গেছে। নেক্সট কোশ্চেন আমি চলে আসছি 4 নাম্বার কোশ্চেন। এটি একটি কোশ্চেন গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি না, প্রথমে আমি তোমাদের যে কোশ্চেনটি আপলোড করে দিয়েছি ওখান থেকে কোশ্চেনটি লিখে নেবে, তাহলে সুবিধা হবে। নেক্সট কোশ্চেন থেকে বলা আছে যে দ্বিঘাত সমীকরণের একটি অঙ্ক, 5x² - 2x + 3 = 0। দ্বিঘাত সমীকরণের বীজ দুটি হচ্ছে আলফা ও বিটা। দ্বিঘাত সমীকরণের কি আছে, বীজ দুটি আছে আলফা এবং বিটা। তাহলে আমরা কি জানি সেটা বের করে নিই। আলফা প্লাস বিটা সমান কি হয়, ax² + bx + c = 0 সমীকরণে আলফা প্লাস বিটা সমান হচ্ছে -b/a। তাহলে যে -2/5 = 2/5 হয়ে গেল বীজের সমষ্টি, আর বীজের গুণফল হয় c/a। এখানে c টা হচ্ছে 3, এটা হচ্ছে 5, সব 3 এর 5 পেয়ে গেল। এবার আমরা যেটা বের করতে বলে সেটা বের করে নিই, 1/α + 1/β লসাগু নিয়ে নিলাম। আলফা বিটা হয়ে গেল, আলফা প্লাস বিটা। এবার মানগুলো বসিয়ে দেবো আমি। আলফা প্লাস বিটা সমান আমার কত বেরিয়ে গেছে, 2 এর 5 বাই হচ্ছে 3 এর 5 ইকুয়াল টু, দেখো এখানে যদি আমি করে নিই কত হবে, এটা হয়ে যাবে তাহলে 2 এর 5 ইন্টু যদি উল্টে যায় 5 এর 3 হয়ে যাবে, তাহলে 5 5 ক্যান্সেল হয়ে গেল, 2 এর 3 অ্যান্সার। তো 2 এর 3 অ্যান্সার হয়ে গেল। খুব সহজ অঙ্ক, বোঝা গেছে আশা করছি। নেক্সট কোশ্চেন আমি চলে আসছি। দেখো এবার যেটি আছে এটি একটি জিওমেট্রির অঙ্ক, খুব সহজ অঙ্ক। বলা হয়েছে যে এবিসিডি একটি আয়তাকার চিত্রের অভ্যন্তরে, তাহলে একটা আয়তাকার চিত্র আগে এঁকে নিয়ে আমি রাফ স্কেচ অবশ্যই আঁকতে হবে আমাকে। এবিসিডি একটি বলা হয়েছে, এবিসিডি একটি আয়তাকার চিত্র, এ বি সি ডি এর অভ্যন্তর ও একটি যে কোনো বিন্দু বলা হয়েছে। এখানে ধরো ও একটা বিন্দু নিলাম আমি। এবার কি বলা হয়েছে, এরকম ভাবে যোগ করে দিই আমি। ধরো ও নাম হচ্ছে বিন্দুটি। এবার বলা হয়েছে কি যে ও এ সবগুলো আমার দৈর্ঘ্য বলা আছে, কত বলা আছে, ও এটা বলা আছে, ওবি বলা আছে, ওডি বলা আছে, ওসি বের করতে হবে। তাহলে দেখো এরকম হলে আমরা কি জানি, এরকম আয়তাকার চিত্রে যদি অভ্যন্তরে একটা বিন্দু হয়, তাহলে আমরা জানি কি, আমরা একটা রেজাল্ট, অ্যানোন রেজাল্ট আমাদের জানা আছে, সেটা হচ্ছে OA² + OC² সমান হচ্ছে OB² + OD²। OB² + OD²। এখানে এটা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমরা প্রমাণ করতে পারি। প্রমাণটা করে দেখানোর দরকার নেই, আমাকে রেজাল্টটা কিন্তু মনে রাখতে হবে। এবার রেজাল্টটা মানগুলো বসিয়ে দিয়ে তাহলে বেরিয়ে যাবে উত্তরগুলো। দেওয়ার পর আমাকে বের করতে হবে কি ওসি। তাহলে ও এর মানটা বসিয়ে দিচ্ছি, ও হচ্ছে 5a²
প্লাস ওসি স্কোয়ার ইকুয়াল টু ওবি স্কোয়ার, ওবি দেওয়া আছে 6 স্কোয়ার প্লাস ওডি হচ্ছে 8 সেমি। তাহলে এখান থেকে দেখো পেয়ে যাচ্ছি ওসি স্কোয়ার পেয়ে যাচ্ছি, একেবারে আমি লিখতে পারি যদি 6 স্কোয়ার 8 স্কোয়ার মানে 14 100 হয়ে যাচ্ছে, 100 থেকে 25 বাদ গেল তাহলে হচ্ছে 75, 75 মানে ওসি পেয়ে গেলাম কত √75। এখানে পজিটিভ মানটা নেওয়া হবে কারণ দৈর্ঘ্য না তো হতে পারে না, এটা সমান আমরা দেখতে পাই দেখো 3 ইন্টু 5 স্কোয়ার, 5 একটা বেরিয়ে যাবে 5√3, অতএব ওসির দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি, অতএব ওসি এর দৈর্ঘ্য সমান হচ্ছে 5√3 সেমি, 5√3 সেমি। এখানে একটা জিনিস আমি বলি, এককটি কিন্তু অবশ্যই দিতে হবে, কোনো কারণে যদি এককটা দিতে বাদ চলে যায় তাহলে কিন্তু 1 নাম্বার বাদ চলে যাবে। এই জায়গাগুলোর উপর কিন্তু নজর দিতে হবে, আমি সেই জন্যই বলছি যে এইভাবে করতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, একটা বলা হয় যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ বলা হয়েছে, তাহলে এবিসি একটি সমকোণী ত্রিভুজ আমি এঁকে নিই আগে। এবিসি একটি সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম, এবিসি যার এবিসিটা হচ্ছে 90 ডিগ্রি, মানে এবিসি এরকম একটা সমকোণী ত্রিভুজ হলো। আর বলা হয়েছে এবিটা 3 সেমি বলা হয়েছে, এটা 3 সেমি, আর বিসিটা 4 সেমি, এটা বলা হয়েছে বিসি। আর এ থেকে বলা হয়েছে বি বিন্দু থেকে এসি এর উপর একটা লম্ব আঁকা হয়েছে, এখান থেকে একটা লম্ব আঁকা হচ্ছে, লম্ব আঁকা হয়েছে মানে একটা সমকোণ হবে অবশ্যই, ডি বলা হয়েছে। তো তোমাকে আমাদের বের করতে হবে যে বিটির দৈর্ঘ্যটা কত, অর্থাৎ বিটির দৈর্ঘ্যটা কত হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো একটা আমি এখানে খুব সহজেই করতে পারি, দুরকম ভাবে করা যেতে পারে। এটা এক নম্বর হচ্ছে আমি ক্ষেত্রফল দিয়ে করতে পারি, আর এক নম্বর হচ্ছে সদৃশ্যতা অ্যাপ্লাই করে করতে পারি, সিমিলারিটি অ্যাপ্লাই করে। কিন্তু আমি ক্ষেত্রফল দিয়ে এখন নির্ণয় করছি। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা কি হচ্ছে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হচ্ছে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু 3 ইন্টু 4 এত কি বর্গ সেমি সমান হচ্ছে 6 বর্গ সেমি, কারণ ভূমি ইন্টু উচ্চতা হাফ, এটা লম্ব বা উচ্চতা, আর এটা ভূমি, তাহলে 6 বর্গ সেমি হয়ে গেল। এবার এসির দৈর্ঘ্যটা আমি বের করে নিচ্ছি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এসি সমান কত হবে, √of এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে দেখো √of 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার মানে 3 3 9 8 4 16 মানে √25 এগুলো হচ্ছে 5 সেমি। তাহলে এইটা দৈর্ঘ্য পেয়ে গেলাম আমি কত, এসিটা পেয়ে গেলাম আমি 5 সেমি। এবার তাকে একটা সমকোণী ত্রিভুজ যদি আমি ভাবি, এটা যদি ভূমি বলি তাহলে এটা উচ্চতা হবে, অতএব আবার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান কত হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ, এটা ভূমি হয়ে গেল, হাফ ইন্টু এসি ইন্টু বিডি। তাহলে এসি মানটা আমার জানা আছে হাফ ইন্টু 5 ইন্টু বিডি। এবার এটা সমান এই ক্ষেত্রফলটা হবে, অতএব দেওয়ার পর এখান থেকে কত পেয়ে গেলাম, 5/2 বিডি সমান পেয়ে গেলাম 6, আর বিডি সমান পেয়ে গেলাম দেখো 6 × 12/5 ইকুয়াল হচ্ছে 2.4। তাহলে এখান থেকে পেয়ে গেলাম, অতএব বিডির দৈর্ঘ্য হচ্ছে সমান হচ্ছে 2.4 সেমি অ্যান্সার। আমি আগেই বললাম এটা তোমরা সিমিলারিটি বা সদৃশ্যতা অ্যাপ্লাই করে করতে পারো। অঙ্ক সবসময় যে একটা নিয়মে হবে তার কোনো মানে নেই, কিন্তু সঠিক নিয়মে হলেই নাম্বার ফুল পাবে। হয়ে গেল। নেক্সট কোশ্চেন যেটি বলা হয়েছে, এটি দেখো সরল সাধারণ স্পর্শকের একটি অঙ্ক। তো আবার আমি একবার শুরুতেই বলে নিই, সরল সাধারণ স্পর্শক হচ্ছে কি, একটি স্পর্শক যেটি বৃত্তের দুটি বৃত্তের একই দিকে যদি অবস্থিত হয়, অর্থাৎ ডিরেকশনটা যদি সেম হয়, দুটি বৃত্তের একই দিকে অবস্থিত হয়, তাহলে সেগুলোকে বলা হয় সরল সাধারণ স্পর্শক। আর যদি বিপরীত দিকে হয় তাহলে সেটাকে বলা হয় তির্যক সাধারণ স্পর্শক। তো সরল সাধারণ স্পর্শকের অঙ্ক, তাহলে ছবিটি এরকম হবে। তো এবার সাথে সাথে আমি একটি ড্র করতে হয়েছে, দেখো এটা 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত, 8 সেমি দৈর্ঘ্যের একটি ব্যাসার্ধ বৃত্ত। তাহলে এখানে আরেকটি আমি 3 সেমি সমান করে একটি বৃত্ত এঁকে নিয়েছি এখানে। তো এবার এই দৈর্ঘ্যটা আমার বলা আছে, কত বলা আছে, এই যে দৈর্ঘ্যটা স্পর্শকের দৈর্ঘ্যটা বলা আছে 13 সেমি। তাহলে এটা বলা আছে আমার 13 সেমি। তাহলে আমাকে যেটি বের করতে হবে সেটি হচ্ছে কত, এই যে দৈর্ঘ্যটা বলা আছে 13 সেমি,
এখানে 13 সেমি এটা বলা আছে, আর কেন্দ্রদ্বয়ের দূরত্বটা বলা আছে 13 সেমি। তাহলে এটা যদি 13 সেমি হয় তাহলে এটাও 13 সেমি হবে, আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমাকে বের করতে হবে কোনটা, এই দৈর্ঘ্যটা। তো এখানে দেখো যে লম্ব হলে আমরা কি জানি এটাকে সমকোণ হয়, তাহলে এখানে একেবারে আমি করে দিচ্ছি। আর এটা পুরোটা যদি 8 সেমি হয় তার মধ্যে এটা 3 সেমি হলে এটা 3 সেমি হবে। তাহলে এইটুকু অংশ কত হয়ে গেল, এটা হয়ে গেল 5 সেমি। ছবিতে এটা পরিষ্কার করে লিখে দেবে, দেখালেই হবে। তাহলে এখানে আমি যেটা পেয়ে যাচ্ছি, আর এটা স্পর্শক হবে নাকি সমকোণ হবে একটি। তো সমকোণী ত্রিভুজ একেবারে আমি সরাসরি করে দিচ্ছি, দেখো ছবিটি পরিষ্কার করে এঁকে নেবে, তারপরে এভাবে বলবে সমকোণী ত্রিভুজ ডিসিই থেকে পাই, সমকোণী ত্রিভুজ ডিসিই থেকে পাই কি পাচ্ছি, এটা হচ্ছে সমকোণ, তাহলে এটা হবে লম্ব হবে, আর এটা অতিভুজ হবে। তাহলে অতিভুজটা আমার জানা আছে, তাহলে ডিসি স্কোয়ার, এটা অ্যাপ্লাই করছি আমি পিথাগোরাসের উপপাদ্য, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ডিসি স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার সমান হয়ে যাবে ইডি স্কোয়ার। আর ইডিটা হবে কত, 13 সেমি। তাহলে এখান থেকে দেখো আমি পেয়ে যাচ্ছি একেবারে ডিসিটা পেয়ে যাচ্ছি, ডিসি ইকুয়াল টু পেয়ে যাচ্ছি রুট ওভার অফ ইডি স্কোয়ার মাইনাস ই সি স্কোয়ার। আর ইসিটা কত, এটা পুরোটা যদি 8 সেমি হয় তার মধ্যে এখানে 3 সেমি বাদ যাবে, তাহলে 5 সেমি হবে। তাহলে ইকুয়াল টু হয়ে গেল দেখো। আর ইডিটা হচ্ছে আমার কত, এবির সাথে সমান, তাহলে 13 স্কোয়ার মাইনাস হচ্ছে এটা 5 স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত, 169 মাইনাস 25 ইকুয়াল টু হচ্ছে রুট 144 12। অতএব ডিসির দৈর্ঘ্য হয়ে গেল কত, 12, আর সেটাই হবে স্পর্শক। অতএব স্পর্শকের দৈর্ঘ্য, তো স্পর্শকের দৈর্ঘ্য সমান হচ্ছে 12 সেমি। ছবিটি পরিষ্কার করে আঁকবে এবং নাম দিয়ে এখানে দৈর্ঘ্যগুলো লিখে দেবে, তাহলে হবে। অত এক্সপ্লেন করার দরকার নেই, 2 নম্বরের কোশ্চেন, ভালো অঙ্ক একটি। এভাবে লিখলেই ফুল মার্কস পাওয়া যাবে। এবার নেক্সট কোশ্চেন আসছে, এটা ত্রিকোণমিতির একটি কোশ্চেন, এবং এটি একটু কনফিউজিং কোশ্চেন, অনেকে পরীক্ষকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছিল। তো যাই হোক, সেটা নিয়ে আমি আলোচনা করছি। কি বলা হয়েছে আমি দেখে নিই আগে। 6-8 কি বলা হয়েছে, যে একটি ঘড়ির কাঁটা ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যে কোণ আবর্তন করে তার বৃত্তীয় মান হবে। তো একবার ভালো করে লক্ষ্য করো যে ঘড়ির কাঁটাটা যে যখন 2 পাই কোণ ঘটছে, 2 পাই মানে হচ্ছে কত, পুরো একবার পূর্ণ আবর্তন করছে মানে 2 পাই হচ্ছে, সেটা কত ঘন্টা হবে, 2 পাই মানে হচ্ছে 12 ঘন্টায়। তাহলে কি হবে, আবার ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে, ঘড়ির কাঁটার দিকেই ঘোরে, তাহলে কি হবে, তাহলে লিখবে 12 ঘন্টায় আবর্তন করে, 12 ঘন্টায় আবর্তন করে কত, 2 পাই কোণ। অতএব 1 ঘন্টায় আবর্তন করে কত, দেখো এখানে একটা জিনিস বলি, যে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তাহলে ঘড়ির কাঁটার দিকে মানে কি হবে, সিম্বলটা হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস সিম্বল অবশ্যই দিতে হবে। তাহলে এখানে হয়ে গেল মাইনাস 2 পাই বাই 12 ইকুয়াল টু হয়ে গেল মাইনাস পাই বাই 6। এটি হচ্ছে রাইট অ্যান্সার। কিন্তু অনেকে কনফিউশন করে যে ঘড়ির কাঁটার দিকটা বিবেচনা করে না, শুধুমাত্র বলে যে 12 ঘন্টায় ঘুরছে 2 পাই কোণ, অতএব পাই বাই 6 অ্যান্সার। কিন্তু পাই বাই 6 যদি লেখা হয় তাহলে মানটা ঠিক থাকলো, কিন্তু ডিরেকশনটা ঠিক থাকলো না। সেই জন্য ত্রিকোণমিতিক কোণের ডেফিনেশন অনুযায়ী সে পুরোপুরি ঠিক বললো না, যে কারণে নাম্বার 0 পাওয়ার কথা, কিন্তু এবার কনসিডার করে 1 নাম্বার করে দেওয়া হচ্ছে। যাই হোক, তাহলে এটা হয়ে গেল, উত্তর হবে মাইনাস পাই বাই 6, এটা হচ্ছে অ্যান্সার। আশা করছি বোঝা গেছে। যেহেতু ঘড়ির কাঁটার দিকে, আর ঘড়ির কাঁটার দিক হলে কি হয়, নেগেটিভ দিক হয়, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে হয় পজিটিভ দিক। আমরা জানি যে ত্রিকোণমিতিক কোণের যেখানে পরিমাপ শিখেছি সেখান থেকে আমরা জানি। তো এবার নেক্সট কোশ্চেন আমি চলে আসছি, 9 কোশ্চেন। কি বলা হয়েছে, tan 4 থিটা এটা সমান 1, তাহলে থিটার মান 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ বলা হয়েছে। এটা অবশ্যই পুরোপুরি কোণের মধ্যে একটি অঙ্ক। আর দেখো এখান থেকে বলতে পারি tan 4 থিটা সমান হচ্ছে 1 বাই tan 6 থিটা, আর 1 বাই 10 মানে কি হয়ে যাবে, cot 6 থিটা হয়ে গেল। আর দেখো এখানে আমি লিখতে পারি tan 4 থিটা, cot কে tan নিয়ে গেলে কি হয়, tan অফ 90 ডিগ্রি মাইনাস থিটা হয়ে যাবে, এটা হয়ে গেল। অতএব দেখো এখান থেকে পেয়ে যাচ্ছি 4 থিটা সমান হয়ে গেল 90 ডিগ্রি মাইনাস 6 থিটা।
তাহলে এখান থেকে আমি কত পেয়ে যাব, ধনাত্মক সূক্ষ্মকোণ যেহেতু, তাহলে এটা এই জন্য লিখবো যেহেতু থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, সেই জন্য আমি এটা লিখতে পারলাম। না হলে পরবর্তীকালে গিয়ে আবার শিখবে ধনাত্মক সূক্ষ্মকোণ, পরবর্তীকালে গিয়ে শিখবে যে অন্যরকম হতে পারে। তো তাহলে এখান থেকে পেয়ে গেলেন ক্লাস 11 আগে থেকে আলাদা ব্যাপার, সাধারণ সমাধানের ব্যাপার, সেদিকে আর দরকার নেই। তাহলে এদিকে নিয়ে চলে এলাম, কত হয়ে গেল, টেন থিটা ইকুয়াল হয়ে গেল 90 ডিগ্রি, থিটা ইকুয়াল হয়ে গেল কত, থিটা ইকুয়াল 90/10 ইকুয়াল হচ্ছে 9 ডিগ্রি, অ্যান্সার এটা হয়ে গেল। নেক্সট কোশ্চেন, লম্ববৃত্তাকার শঙ্কু কি হয়েছে, দেখি কোশ্চেনটি আছে। বলা হচ্ছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা হচ্ছে 12 সেমি বলা আছে, আয়তন বলা আছে, শঙ্কুর তির্যক কত। তাহলে আমরা একবারে আমি করে দিচ্ছি, ধরি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, এটা আমি ধরে নিলাম 8 সেমি। তাহলে অতএব প্রশ্ন অনুসারে কি হবে, আমরা কি জানি যে আয়তনটার কি সূত্র হয়, 1/3 পাই আর স্কয়ার এইচ সমান হচ্ছে 100 পাই। এখান থেকে দেখো 1/3 পাই আর স্কয়ারটা রাখলাম আমি, এইচ এর মানটা আমার দেওয়া আছে, এইচটা হচ্ছে কত 12 বলা আছে, 12 সেমি, তাহলে হচ্ছে 100 পাই। এখানে পাই পাই আমার ক্যান্সেল হয়ে গেল, 3 4 হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো, আর একেবারে এখান থেকে কেটে দিতে পারে, 4 100 হচ্ছে, 4 25 100 হচ্ছে, আর স্কয়ার সমান 25, দেওয়ার 8 পর ইকুয়াল হয়ে গেল 5। দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, সেজন্য পজিটিভ হলো। অতএব উচ্চতা পেয়ে গেলাম, ভূমি ব্যাসার্ধ পেয়ে গেলাম, অর্থাৎ তির্যক উচ্চতা এল সমান, আমরা জানি সূত্র কি হয়, √12 এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, সূত্র বসিয়ে দিচ্ছি আমি। এইচটা আমার জানা আছে, এইচটা হয়েছে 12, তাহলে 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার মানে হচ্ছে 144 প্লাস 25 মানে হচ্ছে 169 ইকুয়াল টু 13 সেমি। আশা করছি বোঝা গেছে। নেক্সট কোশ্চেন গোলক থেকে হয়েছে, দেখি কি বলেছে কোশ্চেনটি। গোলক থেকে কি বলেছে, দুটি গোলকের বক্ষতলের ক্ষেত্রফল, তাহলে এখানে দেখো গোলকের বক্ষতলের ক্ষেত্রফল, তাহলে ধরি গোলক দুটির ব্যাসার্ধ ধরে নিচ্ছি আমি যথাক্রমে R1 এবং R2 একক, R1 এবং R2 একক। প্রশ্ন অনুসারে কি বলেছে, পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্ষতলের ক্ষেত্রফল যেটা, ওটাই পার্শ্বতল প্রশ্ন অনুসারে। তাহলে দেখো পার্শ্বতল বা বক্ষতলের ক্ষেত্রফল সূত্র কি হয়, 4 পাই R1 স্কয়ার বাই 4 পাই R2 স্কয়ার ইকুয়াল টু আমাদের বলে দেওয়া আছে কত, 1:4 বা 1/4। তাহলে এখানে দেখো 4 পাই ক্যান্সেল হয়ে গেল, তাহলে R1 বাই R2 হোল স্কয়ার সমান দেখো এটা 1/2 স্কয়ার লিখতে পারি। যেহেতু অনুপাত তাহলে পজিটিভ মানে নিচ্ছি, অতএব R1 বাই R2 হয়ে গেল 1/2। তাহলে এবার তুমি এখান থেকে দেখো একটা জিনিস করে রাখো, অতএব আমাকে কি বের করতে বলেছে, অতএব আয়তনের অনুপাত, অতএব তাদের আয়তনের অনুপাত, গোলকের আয়তন কি সূত্র হয়, 4/3 পাই আর কিউব। তাহলে উপরটা হয়ে গেল 4/3 পাই R1 কিউব বাই হয়ে গেল 4/3 পাই R2 কিউব। এখান থেকে 4/3 পাই 4/3 পাই ক্যান্সেল, তাহলে এটা হয়ে গেল R1 কিউব বাই R2 কিউব, দ্যাট ইজ এটা আমি লিখতে পারি R1 বাই R2 তার হোল কিউব। তাহলে এখানে বসিয়ে দাও মানটা, 1/3 কিউব সমান হয়ে গেল 1/8 1:8, অ্যান্সার। আশা করছি বোঝা গেছে। এবার হচ্ছে শেষ অঙ্ক, এবং এটি স্ট্যাটিস্টিক্সের অঙ্ক, একটি মিন থেকে পড়েছে, গড় থেকে, যৌগিক গড় বা গড় থেকে সিম্পলি, সেখান থেকে কোশ্চেনটি হয়েছে। লিখিনি আমি কি আসে আগে দেখি কি হয়েছে। ইউআই সমান লেখা আছে, দেখো ইউআই সমান একটা ভেরিয়েবল ধরা আছে xi মাইনাস 35 বাই হচ্ছে 10, আর সাথে সাথে আমার কি বলে দিয়েছে, সামেশন অফ fi ui ইকুয়াল টু বলা আছে 30, আর বলা আছে সামেশন অফ fi সমান বলা আছে 60। তাহলে কি নির্ণয় করতে হবে, তোমাকে x বার আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে আমি একটা কথা বলে নিই, দেখবে এটা আমাদের সূত্র জানা আছে যে ui সমান যদি আমরা জানি যে xi মাইনাস a বাই h হয়, তাহলে
এক্স বার ইকুয়াল টু কি হয়ে যায় এক্স এ প্লাস এইচ ইন্টু ইউ বার, এটা হয়ে যায় ইউ বার। তাহলে সেই সূত্র অনুযায়ী আমি কাজে লাগিয়ে দেবো। এখানে এটা কত হচ্ছে, এখানে এ হচ্ছে 35, তাহলে এখানে এ সমান হচ্ছে কত, তুলনা যদি আমি করে নিই তাহলে পেয়ে যাবো, দেখো এ সমান হচ্ছে 35, এইচ ইকুয়াল টু পেয়ে গেলাম 10। অতএব কত হবে এক্স বার সমান, আমি বসিয়ে দিই, এক্স বার সমান হচ্ছে এ প্লাস এইচ, ইউ বার সমান হচ্ছে এ প্লাস এইচ ইন্টু সামেশন অফ এফ আই ইউ আই বাই সামেশন অফ এফ আই। এটা সূত্র, কল্পিত গড় পদ্ধতিতে আমরা করতে পারি, এটা কল্পিত গড় পদ্ধতির সূত্র। এবার মানগুলো বসিয়ে দেবো, এই সময় 35 প্লাস এইচ এর মানটা আমি জানি 10, এফ আই ইউ আই আমার জানা আছে, দেওয়া আছে 30 বাই সামেশন এফ আইটা বলা আছে 60। তাহলে দেখো এখানে হয়ে গেল ইকুয়াল টু 35 প্লাস 30 দুগুণে 60, কাটাকাটি যদি করে দিই 2 10 5 2 5 10 5 হয়ে গেল, ইকুয়াল টু হয়ে গেল 40 অ্যান্সার। আশা করছি বোঝা গেছে। তো এইভাবে আমরা যদি উত্তর লিখি তাহলে কিন্তু আমরা ফুল মার্কস পাবো। এবং আরেকটা জিনিস তোমাদের আমি বলি, সেটা হচ্ছে যে পরীক্ষায় তোমাদের 12টি মোট কোশ্চেন থাকে এবং তার মধ্য থেকে 10টি কোশ্চেন করতে হয়। তো আমি তোমাদের সাজেস্ট করব যদি সম্ভব হয় 12টি কোশ্চেনের অ্যান্সার করে দেবে, কারণ অনেক সময় দেখা যায় ক্যালকুলেশনে বা কোনো কিছুতে একটা ছোট্ট ভুল থেকে যেতে পারে। তাহলে বেস্ট অফ 10 নেওয়া হবে, অর্থাৎ যেগুলি ঠিক হবে সেগুলি ধরা হবে, যেগুলো ভুল হবে সেগুলো বাদ দেওয়া হবে। তাই তোমরা অবশ্যই সবগুলোই করে দেওয়ার চেষ্টা করবে যদি সম্ভব হয়। এভাবে করলে আশা করছি তোমরা ফুল মার্কস পাবে। প্রত্যেকে ভালো থেকো, ধন্যবাদ।